দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দ্বিতীয় সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। লিওনেল মেসির দ্বিতীয় নাকি লামিনে ইয়ামালের প্রথম, কার হাতে উঠবে বিশ্বকাপ? উত্তর মিলবে ফাইনালে। নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1টায়। শব্দ দূষণে অতিষ্ঠ নগর জীবন, অতিরিক্ত হর্নে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দূষণ রোধে আইন প্রয়োগের পাশাপাশি দরকার সচেতনতা আর দায়িত্বশীল আচরণ। এটি ইমপ্লিমেন্ট করতে হলে সবার আগে ট্রাফিক সিস্টেমে শৃঙ্খলা আনতে হবে। শাপলা চত্বরের ঘটনায় 61 জনের মৃত্যুর তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালে মামলার খসড়া প্রতিবেদন দাখিল। প্রধান আসামি শেখ হাসিনা। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। দীপ্ত টেলিভিশনে সংবাদ প্রচারের পর বদলে যাচ্ছে রংপুরের কিশোর আল আমিনের জীবন। পপকর্ন ছেড়ে হাতে উঠেছে বই খাতা, পড়ছে স্কুলে। ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা আঘাত তেহরানের। সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা। টেস্ট ও ওয়ানডেতে বিপর্যয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে 2-1 টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে জয় 4 উইকেটে। এবার পুরো আয়োজনা শুরুতেই থাকছে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। লিওনেল মেসির দ্বিতীয় নাকি লামিনে ইয়ামালের প্রথম? আর্জেন্টিনা স্পেনের এই লড়াই দেখার অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত নিউ ইয়র্কের সবুজ গালিচা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে লিওনেল মেসি পাননি এমন কিছুই নেই। ব্যক্তিগত ও দলগত অর্জনে এই মহাতারকা অনেককেই ছাড়িয়ে গেছেন। 2022 সালে তার হাত ধরে উঠে বিশ্বকাপের ট্রফি। 4 বছর পর আবারও সেই মহেন্দ্রক্ষণের কাছাকাছি এই আর্জেন্টাইন তারকা। 39 বছর বয়সে তাকে হাতছানি দিচ্ছে বিশ্বকাপের আরেকটি মুকুট। এরই মধ্যে আর্জেন্টিনার লড়াকু ফুটবল দেখেছে পুরো বিশ্ব। মেসির নেতৃত্বে প্রত্যাবর্তনের একের পর এক গল্প লিখে শিরোপার একেবারে কাছাকাছি এসে গেছে আর্জেন্টিনা। তাদের সামনে এখন শুধু লামিনে ইয়ামালের স্পেন। মহাতারকার হাতে আরও একটি ট্রফি এনে দিতে প্রস্তুত লিওনেল স্কালোনির শিষ্যরা, যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে আর্জেন্টিনার জন্য। প্রতিটি ম্যাচে এর প্রমাণ রেখেছেন পারাদেস, ডিপল, এনজো, লাউতারো ও আলভারেজরা। তবে ফাইনাল ম্যাচটি যে সহজ হবে না সেটি মনে করিয়ে দিলেন লিওনেল স্কালোনি। এদিকে অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে দুর্দান্ত দল স্পেন। তাদের আছে পেদ্রি, ওলমো ও ইয়ামালের মতো তরুণ তুর্কি। বিশ্বকাপে মাত্র একবার শিরোপা জিতেছে স্পেন। জাভি ইনিয়েস্তার হাত ধরে 2010 সালে এসেছিল সেই ট্রফি। 16 বছর পর আরও একটি ফাইনালে স্প্যানিশরা। সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ আর্জেন্টিনাকে নিয়ে কথা বলেছেন স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে। শুধু লিওনেল মেসি নয়, পুরো দলকে ঘিরেই পরিকল্পনা সাজিয়েছেন তিনি। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত 1টায় হবে বিশ্ব ফুটবলের এই ফাইনালের মহারণ। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে রাত 1টায় মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি আর্জেন্টিনা এবং স্পেন। এ নিয়ে কি ভাবছেন সমর্থকরা, তা নিয়ে আজকের জনতার কথা। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে রাতে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে স্পেন। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতবে আর্জেন্টিনা, নাকি 16 বছর পর আবারও বিশ্বকাপের ট্রফি ঘরে তুলবে স্পেন, সেটাই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। এই নিয়ে দুই দলের সমর্থকরা কি বলছে শুনবো সেটাই। ফাইনাল ম্যাচ ফাইনালের মতোই হবে, আমেজ থাকবে। মেসির যেহেতু লাস্ট ম্যাচ,
এমনি আর্জেন্টিনা সকল প্লেয়ার তো মেসির জন্যই খেলে, আলাদা একটা ইমোশন কাজ করবে অবশ্যই। স্পেনকে সাপোর্ট করতে, কারণ স্পেনের সব দিক থেকে ব্যালেন্স একটা টিম, ডিফেন্স বলেন, মিডফিল্ড বলেন অ্যান্ড অ্যাটাকিং। 2022 কাপ নিচ্ছে, ইনশাল্লাহ এবারও নিবে, কারণ ওদের ম্যাচটা মানে প্রথমে একটু হারার পজিশনে থাকে, তারপরে যে কামব্যাক যে করে এটা অনেক ভালো লাগে, আর মেসির খেলাও ভালো লাগে। আর আমার মনে হচ্ছে যে এবার আর্জেন্টিনা 3টা দিবে আর স্পেন 2টা দিবে। খেলাটা খুবই হাড্ডাড্ডি হবে, একদমই হাড্ডাড্ডি হবে। ইভেন হতে পারে আই থিঙ্ক আমার যেটা মনে হয় সেটা হচ্ছে স্পেন 3 আর আর্জেন্টিনা 2, এরকম একটা মুভমেন্ট হতে পারে। আর্জেন্টিনায় জেতার সম্ভাবনা খুব বেশি, যদিও স্পেন এই পর্যন্ত এই বিশ্বকাপ 2026 বিশ্বকাপে মাত্র একটা গোল হজম করছে। আমি তরুণদের এগিয়ে রাখবো, সেই দিক থেকে আমার মনে হচ্ছে যে এই বিশ্বকাপটা স্পেনই এবার নিতেছে। এখন কে জিতবে সেটা বলা যায় না, আসলে খেলার মাঠে সেটা নির্ধারণ হবে, কিন্তু আশা করা যায় দুইটাই ভালো দল, স্পেন আর্জেন্টিনা, তারা তাদের আজকে সর্বোচ্চ খেলা দেখাবে। এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় ফাইনাল খেলা দেখার আয়োজন করা হয়েছে। এই বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী জহিরুল মোহসান। জহিরুল, আপনাকে দেখতে পাচ্ছি, সমর্থকদেরও উপচে পড়া ভিড় রয়েছে। ফাইনাল ম্যাচ, বিশ্বকাপ শুরু হয়েছে প্রায় বলা যায় যে 42 দিনেরও বেশি সময় ধরে। সব মিলে আজকের আয়োজনের পূর্ব মুহূর্ত কেমন দেখছেন? রুবায়েত, কিছুক্ষণ পরই আসলে বিশ্বকাপের ফুটবল ম্যাচের আজ ফাইনাল যেই ম্যাচটি সেটি অনুষ্ঠিত হবে এবং বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীদের সঙ্গে বাংলাদেশের কোটি ভক্ত কিন্তু আজ এই ফাইনাল ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন। আমি এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের সামনে এবং এই হলের যেই মাঠ রয়েছে সেই মাঠে পুরো বিশ্বকাপ সবগুলো খেলাই কিন্তু এখানে দেখানো হয়েছিল। ফাইনাল ম্যাচ দেখার জন্য আমরা দেখেছি রাত 10টা থেকেই এখানে কিন্তু ছাত্রছাত্রীরা এবং যারা ফুটবল প্রেমী রয়েছেন তারা কিন্তু এখানে আসতে ভিড় করছেন। এখনও কিন্তু মাঠ এরই মধ্যে খেলা শুরু হতে আরও অনেক সময় বাকি, তবে এরই মধ্যে মাঠ আমরা দেখছি যে প্রায় ভরে এসেছে এবং এখনও কিন্তু দূর দূরান্ত থেকে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম স্পেনের যে ম্যাচ সেই ম্যাচটি দেখার জন্য। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি এবং এই নিরাপত্তা ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে কিন্তু বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকেই আসলে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে এবং তাদেরকেই এখানে যে 5টি পয়েন্ট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই 5টি পয়েন্টে খেলা দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে, কারণ নিরাপত্তার কথা বিবেচনা করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। তবে আজকের যে ম্যাচ সেটা আসলে ফাইনাল ম্যাচ এবং বিশ্বকাপের যেই খেলাগুলো হয়েছে আজকের এই ম্যাচকে কেন্দ্র করে আর্জেন্টিনা জিতবে আর্জেন্টিনার সমর্থকরা বলছেন এবং স্পেন সমর্থক যারা রয়েছেন তারা বলছেন স্পেন জিতবে। তাই সেই ফাইনাল ম্যাচের সেই মুহূর্ত দেখার জন্য আসলে অসংখ্য ভক্ত এখন অপেক্ষায় রয়েছেন। রুবায়েত। জহিরুল মোহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার সঙ্গে যোগ দিয়েছিলেন, জানাচ্ছিলেন ফাইনাল ম্যাচের আগে পূর্ব প্রস্তুতি এবং সমর্থকদের খবর। দর্শক, বিশ্বকাপের আরও খবর সংবাদের অন্যান্য অংশে জানাবার চেষ্টা করব। এবারে অন্য প্রসঙ্গ। রাজধানীতে যানবাহনের অতিরিক্ত এবং উচ্চ মাত্রার হর্ন নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থানগুলোকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী এই নির্দেশনাকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। আর বিশেষজ্ঞরা বলছেন আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা আর দায়িত্বশীল আচরণই পারে নগরবাসীকে এই অদৃশ্য ঘাতক থেকে রক্ষা করতে। আপনার কানে যে শব্দ শুনতে পাচ্ছেন এটি কি শুধুমাত্র গাড়ির হর্ন নাকি এক নীরব ঘাতক? রাজধানী ঢাকা। প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই শহরে। বেশি মানুষের এই নগরে যানবাহনের সংখ্যাও বেশি। মালিবাগ, নামিদামি বেশ কয়েকটি স্কুল, কলেজ ও হাসপাতাল থাকায় এই এলাকাটিতে লক্ষাধিক মানুষের বসবাস। দিনভর বাস, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের হর্নের শব্দে ব্যস্ত থাকে এই সড়কটি। তবে যারা এই রাস্তায় চলাচল করছেন তারা কি জানেন এই রাস্তায় যানবাহনের সৃষ্ট শব্দের মাত্রা কত? অটোরিকশাগুলো দেখা গেছে ডাইনে বায়ে মুসরামুস্তি করে সাইড দেয় না, বেশিরভাগ এটির কারণেই হর্নটা বাজানো পড়ে। দেখেন মাথায় অপারেশন করা, এই শব্দ দূষণের কারণে আসলে আমার অনেক সমস্যা হয়। আন্দাজে হর্ন বাজায়, জোরে জোরে হর্ন বাজায়। শব্দ দূষণ অবশ্যই মস্তিষ্কে আঘাত আনে। বাসায় যখন যাই তখনও দেখা গেছে যে এটার প্রভাব অনেকখানি রয়ে যায়। বাসায় গেলে পরেও দেখা গেছে যে এই যে আমাদের যে একটা
মানসিক অস্থিরতা এটা কিছুটা হলেও কাজ করে। মালিবাগের এই রাস্তাটির শব্দের মাত্রা মাপতে আমরা সাহায্য নিয়েছি বায়ু ও পরিবেশ দূষণ গবেষণা সংস্থা সেন্টার ফর অ্যাটমসফিয়ারিক পলিউশন স্টাডিজ ক্যাপসের। ফলাফল বলছে এই রাস্তায় গড় শব্দের মাত্রা 90 ডেসিবেল, অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মতে সহনীয় শব্দের মাত্রা 45 থেকে 60 ডেসিবেল। নিয়মিত এটি 85 ডেসিবেলের উপরে উঠলে শ্রবণ শক্তি চিরতরে নষ্ট হতে পারে পথচারীদের। আমরা এখানে যে পরিমাপটা করলাম এখানে, তো দেখা গেছে যে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের শব্দের মাত্রাটা 90 ডেসিবেলের থেকে বেশি আসছে, যেটা আসলে আমাদের যে শ্রবণ সীমার থেকে যে WHO যে স্ট্যান্ডার্ডটা, সেই স্ট্যান্ডার্ডটা সবসময় অতিক্রম করতেছে। এত গেল মালিবাগের শব্দ দূষণের মাত্রা। রাজধানীর সচিবালয় ও এর আশপাশের এলাকায় সরকারিভাবে নীরব এলাকা হিসেবে পরিচিত। সাধারণত শব্দের মাত্রা 70 ডেসিবেল বা তার বেশি হলে তা শব্দ দূষণ হিসেবে গণ্য করা হয়। তবে নীরব এই এলাকাটির শব্দ দূষণের মাত্রা 78.8 ডেসিবেল। রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি আবাসিক এলাকাও এখন শব্দ দূষণের কবল থেকে রেহাই পাচ্ছে না। এই প্রেক্ষিতে শনিবার শব্দ দূষণ নিয়ন্ত্রণে যানবাহনে উচ্চ মাত্রার হর্ন বন্ধে কঠোর আইন প্রয়োগ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই যে নির্দেশনাটা দেওয়া হয়েছে, তবে পরিবেশবিদরা বলছেন শব্দদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও জরুরি। এছাড়া অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধ, নির্ধারিত নীরব এলাকা রক্ষা এবং নগর পরিকল্পনায় শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর গুরুত্ব দিতে হবে। দূষণকারীদের বিরুদ্ধে পর্যাপ্ত আইন প্রয়োগও করা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর যে নির্দেশনা দিয়েছেন, এটি ইমপ্লিমেন্ট করতে হলে সবার আগে ট্রাফিক সিস্টেমে শৃঙ্খলা আনতে হবে। অর্থাৎ ট্রাফিক সিস্টেমে বিশৃঙ্খলা রেখে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা এটি বড় চ্যালেঞ্জের বিষয়। নগর ব্যস্ততা থামবে না, চলবে যানবাহনও, কিন্তু অপ্রয়োজনীয় হর্নের দৌরাত্ম্য কমাতে না পারলে ঢাকা একসময় অসুস্থ মানুষের নগর হয়ে উঠবে বলেও জানিয়েছেন এই পরিবেশবিদ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আয়োজনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে একথাই বলেছেন তিনি। মির্জা ফখরুল আলো বলেন, জুলাই সনদ দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, জুলাই আন্দোলন নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে। জুলাই সনদ আপনারা বের করুন, যেটা স্বাক্ষরিত সব রাজনৈতিক দলের, যেটা এগ্রিড, সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না রাজনৈতিক দল, তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায়, তাহলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। এই বিষয়টা কিন্তু আমরা পুরোপুরি কেন জানি না অ্যাভয়েড করে যাচ্ছি। এই বিতর্কগুলোর অবসান হওয়া উচিত। 2022 সালে বিশ্বকাপ খেলা দেখানোর নামে যেখানে অর্থ লোপাট হয়েছে, সেখানে বর্তমান সরকার দেশের অর্থর অপচয় রোধ করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। কোনো মধ্যস্বত্বভোগীর মাধ্যমে না গিয়ে সরাসরি ফিফার সাথে যোগাযোগ করে মাত্র $3.85 মিলিয়ন বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার সত্ত্ব কেনা হয়েছে বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী। এবছর সরাসরি ফিফার কাছ থেকে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব কিনে দেশের 4টি প্রতিষ্ঠানকে বিক্রি করায় প্রায় সকল টাকা উঠে গেছে। মন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে বিশ্বকাপ সম্প্রচার লাভজনক পর্যায়ে নিয়ে যেতে চায় সরকার। অথচ 2022 সালে সরকারকে এই খেলা দেখানোর জন্য ব্যয় করতে হয় 98 কোটি টাকা, কিন্তু বিজ্ঞাপন বাবদ আয় হয় মাত্র 3 কোটি টাকা। যে শেখ হাসিনার আমলের বিশ্বকাপ, সেখানে কিভাবে বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে, এখানেও কীভাবে হয়েছে। আর এই সরকারের আমলে, আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে তার নির্দেশই ছিল মন্ত্রী হিসাবে আমার প্রতি, যে খেলা দেখাতে হবে, কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না।
2013 সালের 5 মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে প্রতিবেদন জমা দেওয়া হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে 13 দফা দাবিতে সমাবেশ করে হেফাজতে ইসলাম। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর দলটির নেতাকর্মীরা সমাবেশ স্থল ছেড়ে যেতে অস্বীকৃতি জানায়। এমন প্রেক্ষাপটে রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে বেশ কয়েকজন নিহত এবং আহত হন অনেকে। এ বিষয়ে তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে খসড়া প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তৎকালীন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের আসামি করা হয়েছে। আমাদের কাছে যে রিপোর্টটি সেটা আমরা খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে এবং সেই রিপোর্ট আসার পরে আপনারা জেনে থাকবেন যে সেখানে আমি বাদী হয়ে একটা ফর্মাল চার্জ দাখিল করব এবং স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। আমরা খসড়া তালিকায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। তিনি আরও জানান, শাপলা চত্বরের ঘটনায় 61 জন নিহতের তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। এর মধ্যে 58 জনের পরিচয় শনাক্ত করা গেছে। আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি, কিন্তু আমাদের তালিকা হচ্ছে 61 জন। এদিকে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ ও যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ একটি প্রতিনিধি দল মামলার অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে খসড়া প্রতিবেদনে সন্তুষ্টির কথা জানান মামুনুল হক। খসড়া রিপোর্ট একেবারে ডিটেলস আমরা দেখিনি, একেবারে একটা প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখেছি কিছু আমাদের টুকটাক কারেকশন আছে। তো আমরা আমাদের জায়গা থেকে যেটা একেবারে একটা ওভারঅল কথা বলতে পারি, সেটা হলো আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। খসড়া প্রতিবেদন পর্যালোচনার পর আগামী 21 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। বগুড়ায় আলোচিত সেই 3 ইউনিয়নের নতুন নাম ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল থাকায় বিতর্কের মুখে পড়া ইউনিয়ন 3টির নতুন নাম নির্ধারণ করা হয়েছে গণশুনানির মাধ্যমে। নতুন নাম অনুযায়ী শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নাম করা হয়েছে বেদগাড়ি ইউনিয়ন। মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নাম জগন্নাথপুর এবং দিগন্ত ইউনিয়নের নাম রাখা হয়েছে রহবল। রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন 3টির নতুন নাম অনুমোদন করা হয়। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে। বদলাতে শুরু করেছে রংপুরের কিশোর আল আমিনের জীবন। একসময় পপকর্ন বিক্রি করলেও এখন ব্যস্ত লেখাপড়া নিয়ে। 3 মাস ধরে মানিকগঞ্জের একটি বেসরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে সে। এরই মধ্যে আল আমিনের জীবনে চোখে পড়ার মতো ইতিবাচক পরিবর্তনও এসেছে। একসময় রংপুরের ব্যস্ত শহরে এভাবে পপকর্ন হাতে দেখা যেত আলামিনকে। তখন তার আয়ে চলত নানা নানির সংসার। এ বিষয়ে গত 11 এপ্রিল দীপ্ত টিভিতে একটি সংবাদ প্রচারের পর বদলে যায় কিশোর আলামিনের জীবন। পপকর্নের ঝুড়ির পরিবর্তে এখন তার হাতে শোভা পাচ্ছে বই খাতা। সে এখন লেখাপড়া করছে মানিকগঞ্জের মুন্নু স্কুল অ্যান্ড কলেজে। নতুন এই জীবন খুব সহজে মানিয়ে নিয়েছে আলামিন। সহপাঠীরাও খুশি আলামিনকে পেয়ে। এখানে পড়াশোনা করতে ভালো লাগে,
মিসরা অনেক ভালো, স্যার অনেক ভালো, আমার বন্ধু বান্ধবরা অনেক ভালো। আলামিন আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করে, ও অনেক ভালো পড়াশোনা করে। পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল কাজেও তার আগ্রহ রয়েছে। নিজের কল্পনার রং মিশিয়ে আঁকছে সুন্দর সব ছবি, যা মুগ্ধ করছে শিক্ষকদেরও। পড়াশোনার পাশাপাশি আলামিনের আচরণেও দারুণ পরিবর্তন এসেছে। খেলাধুলাতেও আলামিনের ভালো আগ্রহ রয়েছে এবং সে ইতোমধ্যে সবার নজর কেড়েছে বলে জানান শিক্ষকরা। ডেভেলপটা হচ্ছে আস্তে আস্তে, এবং কিছুদিন আগে যে আমাদের মার্কস অলরাউন্ডার একটা প্রতিযোগিতা হয়েছিল, আলামিন সেখানে অংশগ্রহণ করেছে এবং একটা সার্টিফিকেটও অর্জন করেছে। আলামিনের উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা এবং থাকা খাওয়ার দায়িত্ব নিয়েছে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এই 3 মাসে আমাদের প্রচেষ্টায় এবং তার নিজের আগ্রহে আমি বলবো যে তার ব্যাপক পরিবর্তন হয়েছে। যে প্রত্যাশা নিয়ে আমি তাকে নিয়ে আসছি এবং ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে, সেই প্রত্যাশা সে পূরণ। সুযোগ পেলে একজন শিশুর জীবনও বদলে যেতে পারে আলামিন তার দৃষ্টান্ত। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এবার দেখে নিব দেশের আরও কিছু আলোচিত খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের 2টি ফ্ল্যাট বুঝে নিয়েছে দুদক। সকালে দুদক কর্মকর্তারা ফ্ল্যাট দুটিতে যান এবং মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেন। কালও এই তালিকা তৈরির কাজ চলবে। নির্বাচন কমিশনে বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। দলটির দেওয়া তথ্য অনুযায়ী সবশেষ অর্থ বছরে তাদের মোট আয় 22 কোটি 26 লাখ টাকা এবং ব্যয় হয়েছে 15 কোটি 19 লাখ টাকা। বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ জবাই করে ভোজের আয়োজন করা হবে, এমন ঘোষণা দিয়েছিলেন নেত্রকোনার দুর্গাপুরের আর্জেন্টিনা সমর্থকেরা। শনিবার মহিষ কেনার পর রোববার সেটি জবাই করা হয়েছে। ফাইনাল শুরুর আগে হবে খাওয়া দাওয়া। ফেসবুকে বিভ্রাটের কারণে রোববার দুপুরে বাংলাদেশের ব্যবহারকারীদের একাংশ ভোগান্তিতে পড়েন। তবে মোবাইল অ্যাপে সমস্যা তুলনামূলক কম দেখা যায়। বেলা 3:30টার পর থেকে সমস্যা কমে আসে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরানও। এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগ এনে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা কখনোই ভুলতে পারবে না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। শনিবার হত্যা করা হয়েছে 11 জনকে। এর মধ্যে এক পরিবারের 5 জন সদস্য রয়েছেন। উত্তর পশ্চিম গাজা শহরের একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালালে 3 শিশু ও বাবা মা প্রাণ হারান। পরিবারটির একটি শিশু বাইরে থাকায় সে বেঁচে যায়। এছাড়া অন্যান্য স্থানেও হামলা পরিচালনায় 6 জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 1150 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে উত্তর গাজা এবং পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এর মধ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দও দেওয়া হয়েছে দেশটির পক্ষ থেকে। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে গেলে তাকে গ্রেপ্তারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জেহরান মামদানি। নেতানিয়াহুকে গ্রেপ্তারের নির্দেশে দেওয়ার আইনি ক্ষমতা আছে কিনা তা খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেছেন, নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে নিউ ইয়র্ক সিটির আইন বিভাগ সহ সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা রয়েছে। আইন যতটুকু অনুমতি দেবে ততটুকুই করা হবে। মামদানি বলেছেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ আনা হয়েছে। দর্শক, আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। চট্টগ্রামের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছে। নগরের কাজীর দেউড়ির মোড় থেকে এই আয়োজনের সবশেষ আপডেট জানাতে আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, ফুটবল ভক্তদের মাঝে উৎসাহ উদ্দীপনা আপনি এই মুহূর্তে কেমন দেখছেন? আপনি নিশ্চয় দেখছেন আমার পেছনে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টির মধ্যেও তাদের উন্মাদনার কোনো শেষ নেই।
কেউ বাঁশি বাজিয়ে, কেউ আতশবাজি ফুটিয়ে, কেউ ড্রাম ঢোল বাজিয়ে এখানে তারা জড়ো করছেন এবং এই কার্যক্রমের মূল হলো চট্টগ্রাম 2 নম্বর যে বাড়ি আছে বিভিন্ন জায়গায় বিশেষ করে সন্ধ্যার থেকে এখানে সবাই জড়ো হতে থাকে। যেহেতু খেলার বাকি আরো 1.5 ঘন্টা রয়েছে, কিন্তু এরই মধ্যে দর্শক রুনান সিরি জানাচ্ছিলেন চট্টগ্রামে সাজ ড্রপ বলা যায় যে বিশ্বকাপের এই ফাইনাল ঘিরে সেই তথ্য জানাবার চেষ্টা করছিলেন তিনি। এবারে ক্রিকেটের খবর জানাচ্ছি। টেস্ট ওয়ানডেতে বিপর্যয়ের পর জিম্বাবুয়েতে টি20 সিরিজ জিতেছে বাংলাদেশ। 3 ম্যাচের সিরিজে তারা জিতেছে 2-1 ব্যবধানে। তৃতীয় টি20তে 4 উইকেটের জয় পেয়েছে তাওহিদ হৃদয়ের দল। 144 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে তানজিদ হাসান এবং পারভেজ হোসেন ইমন দ্বিতীয় উইকেট জুটিতে 55 রান গড়ে দলকে এগিয়ে নেন। অধিনায়ক তাওহিদ হৃদয় 19 বল খেলে 24 রান করেছেন এবং ইয়াসির আলী যোগ করেন 9 বলে 10 রান। শেষ পর্যন্ত 4 উইকেটের জয় নিশ্চিত হয় টাইগারদের। দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। লিওনেল মেসির দ্বিতীয় নাকি লামিনে ইয়ামালের প্রথম, কার হাতে উঠবে বিশ্বকাপ? উত্তর মিলবে ফাইনালে। নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। শব্দ দূষণে অতিষ্ঠ নগর জীবন, অতিরিক্ত হর্নে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দূষণ রোধে আইন প্রয়োগের পাশাপাশি দরকার সচেতনতা আর দায়িত্বশীল আচরণ। এটি ইমপ্লিমেন্ট করতে হলে সবার আগে ট্রাফিক সিস্টেমে শৃঙ্খলা আনতে হবে। শাপলা চত্বরের ঘটনায় 61 জনের মৃত্যুর তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালে মামলার খসড়া প্রতিবেদন দাখিল। প্রধান আসামি শেখ হাসিনা। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। দীপ্ত টিভিতে সংবাদ প্রচারের পর বদলে যাচ্ছে রংপুরের কিশোর আল আমিনের জীবন। পপকর্ন ছেড়ে হাতে উঠেছে বই খাতা, পড়ছে স্কুলে। ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা আঘাত তেহরানের। সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা। টেস্ট ও ওয়ানডেতে বিপর্যয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে 2-1 টি20 সিরিজ জিতেছে বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচে জয় 4 উইকেটে। দর্শক এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।